আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। রাজ্যের সরকারি কর্মচারীরা ভাবছিলেন, তাদের একটা প্রত্যাশা ছিল যে এই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বিষয়টা নতুন সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে সপ্তম পে কমিশনের ঘোষণা হলেও ডিএ প্রাপ্তির বিষয়টা কি হবে তা নিয়ে কোনো কথা বা প্রতিশ্রুতি এই প্রথম বৈঠকে নতুন মন্ত্রিসভা দেয়নি। ফলে তো গোটা বিষয়টাই একটা অনিশ্চয়তা জায়গায় রইল। যদিও আমরা জানি যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এ বিষয়ে চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে। পূর্বতন সরকারের যে আবেদন সেটাকে খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের একেবারে নিয়ম মাফিক যে বকেয়াটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, যেটা তারা দাবি করেছিলেন সেই অনুযায়ী দিতে হবে, কত দিনের মধ্যে দিতে হবে, এবং তার জন্য একটা কমিটিও তৈরি করা হয়ে গেছে। আমাদের যেটা প্রত্যাশা ছিল, কিংবা সরকারি কর্মচারীদেরও এমনটাই ভাবনা ছিল, যে নতুন সরকার হয়তো এবার এসে সেই বিষয় জানিয়ে দেবে যে সুপ্রিম কোর্ট যেমন বলেছে সেভাবেই তারা নির্দেশ পালন করবে। আগের সরকার যেভাবে টালবাহানা করছিল, আগের সরকার নানা যুক্তি রাখাচ্ছিল, সেগুলোকে বাতিল করে দিয়ে নতুন সরকার খুব দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলা বাহুল্য, যখন নির্বাচনী প্রতিশ্রুতিতে বিভিন্ন জন বলছিলেন, বিজেপির নেতা নেত্রীরা বিভিন্ন সভায় এটা বলছিলেন যে আসবার পরেও তারা যাবতীয় বিষয় কমিশনের নির্দেশ মেনে এটা দিয়ে দেবেন, তারা বলেছিলেন। কিন্তু আজ সে ব্যাপারে কোনো কথা হয়নি বা সে ব্যাপারে কিছু জানানো হয়নি। আমরা যেটা জানতে পেরেছি যে সপ্তম পে কমিশন তৈরি করবার কথা জানানো হয়েছে। সরকারি কর্মচারীরা কি ভাবছেন, আমি এই বিষয়ে সরকারি কর্মচারীদের যে সংগঠন, তাদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা নিজেদের মতো করেই বলবেন যে তারা কি ভাবছেন। অবশ্যই তারা মনে করবেন যে সরকার সবে এসেছে, সময় দিতে হবে, কিংবা প্রয়াসটা তো শুরু হয়ে গেছে বা প্রক্রিয়াটা শুরু হয়েছে। দিয়ে দেওয়ার প্রক্রিয়াটা পূর্বতন সরকারই কিছুটা শুরু করে গেছিল, এরপরে কি হবে কি ভাবছেন তারা। সেই জন্যই আজ আমি আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনের দুজন প্রতিনিধি। আমার সঙ্গে রয়েছেন কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র, এবং আমার সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য অর্জুন সেনগুপ্ত। দুজনেই আমার সঙ্গে রয়েছেন। আমি দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি শ্যামল বাবুর কাছে প্রথম আসি। শ্যামল বাবু, অবিরাম এটা আপনারা জবাব দিয়ে এসেছেন, দিয়ে যারা পাবে বলে এখনো প্রত্যাশা করে রয়েছেন তাদের নানা, আমি আপনাদের ধারাবাহিকভাবে এই বিষয়টা তুলেছি। আজকে কিন্তু বেশি প্রত্যাশা ছিল না আপনাদের যে নতুন সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে একটা সিদ্ধান্ত নেবে, যেহেতু এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একেবারে স্পষ্ট নির্দেশ আছে, সেই নির্দেশ মেনেই তারা যাবতীয় বিষয়টা কার্যকর করবে, এমন প্রত্যাশা কি আপনাদের ছিল না? কিছুটা হতাশ হলেন আপনারা? হতাশ নয়, পুরোপুরি হতাশ। তার কারণ হচ্ছে যে আজকের ক্যাবিনেট মিটিং এ ডিএ সম্পর্কে, সপ্তম পে কমিশনের বর্ধিত বেতন পাওয়া সম্পর্কে এবং 6.5 লক্ষের বেশি শূন্য রাজ্য কর্মী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের বিষয়ে যে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে, এটা কিন্তু আমরা কেউ বলিনি। আমি বলিনি, অর্জুন সেনগুপ্ত বলেনি, বলেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন। কাজেই তারা কর্মচারীদের প্রত্যাশাটাকে, অবসরপ্রাপ্ত এবং কর্মচারীদের কর্মরত কর্মচারীদের প্রত্যাশাটাকে একেবারে তুঙ্গে তুলে দিয়ে আজকে অশ্বডিম্ব প্রসব করলেন। এখন পে কমিশন গঠন, মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের যে বর্ধিত বেতন, এই ভাতা এবং পেনশন কর্মচারীরা পেয়ে যাবেন। কোথাও পে কমিশন গঠনের কথা বলেননি। আমি আপনার চ্যানেলেও এসে
এ বিষয়ে বলেছি যে সপ্তম রাজ্য বেতন কমিশন হচ্ছে কেন্দ্রীয় অষ্টম রাজ্য বেতন কেন্দ্রীয় অষ্টম পে কমিশন বা বেতন কমিশনের সমতুল। তা কেন্দ্রীয় পে কমিশনের এখনো পর্যন্ত সুপারিশ আসেনি, তাহলে কিভাবে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশনের সমতুল সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বর্ধিত বেতন বা ভাতা পেনশন রাজ্য কর্মীরা 45 দিনের মধ্যে পাবেন? কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন সুনির্দিষ্টভাবে। আজকে তারা পে কমিশন গঠনের কথা বলছেন কেন? কেন্দ্রীয় পে কমিশনকে যে ফিটমেন্ট ফ্যাক্টরে তারা বেতন বৃদ্ধি করবে, পেনশন বৃদ্ধি করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টরে বর্তমান যে পে স্কেল তাকে গুণ করলেই তো নয়া বেতনক্রম বেরিয়ে আসবে। তারা তো একবারও বলেননি যে পে কমিশন গঠন হবে। আর এই পে কমিশন তো 5ই ফেব্রুয়ারি বিধানসভায় তো একবার গঠিত হয়ে গেছে, অন্তর্বর্তী বাজেটে তার সুনির্দিষ্ট উল্লেখ আছে, এবং এতে কি বলে আজকে নবান্নে আবার নতুন করে পে কমিশন গঠিত হলো 18 তারিখে। তার মানে এইভাবে একই জিনিসের গঠন দুবার তিনবার চারবার হতে থাকবে। আর পে কমিশন মানেই হচ্ছে একটা বড় ভাওতা। তার কারণ আমরা দীর্ঘ দিন ধরে দেখে আসছি, পে কমিশন মানে হচ্ছে শুধু সময় ক্ষেপের চেষ্টা। পঞ্চম রাজ্য বেতন কমিশন, সেখানে 27 মাসের বকেয়া বর্ধিত বেতনের বকেয়া থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। ষষ্ঠ রাজ্য বেতন কমিশনে আমাদের 48 মাসের যে প্রাপ্য বর্ধিত বেতন এবং পেনশন সেটা কাটমানি হিসেবে পূর্বতন সরকারের হাতে আমাদের তুলে দিতে হয়েছিল বাধ্যতামূলকভাবে। কাজী পে কমিশন মানে রাজ্য কর্মীদের প্রাপ্যটাকে ন্যায্য প্রাপ্যটাকে বিলম্বিত করার একটা প্রক্রিয়া। এটা তো আমরা জানি। তা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পে কমিশন গঠনের কথা বলেননি। তারা বলেছিলেন 45 দিনের মধ্যে আমরা ওই সপ্তম রাজ্য বেতন কমিশনের হারে আমরা বেতন পেনশন ভাতা পাবো। অর্থাৎ এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছি নির্বাচনী জুমলা করেছেন, আমাদের বিভ্রান্ত করেছেন, প্রতারিত করেছেন। দ্বিতীয় যে বিষয়টা, আজকে সাংবাদিক সম্মেলনে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল বললেন যে আজকের এজেন্ডায় দিয়ে বিষয়টা ছিল না। তাহলে আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের বিজেপির রাজ্য সভাপতি, আপনারা এতদিন ধরে বলে এলেন, প্রথম ক্যাবিনেট মিটিং এর দিন অত্যন্ত দর্থহীন ভাষায় বললেন দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এ এগুলো নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত জানানো হবে, আর আজকে এজেন্ডাতেই নেই। কেন এজেন্ডাতে নেই? অন্য সব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিএর ইস্যুটা আজকের এজেন্ডায় ছিল না। এবার আপনি ভাবুন, ডিএ নিয়ে তো দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে রোপা 2009-এ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়ার বিষয়টা, সেখানে পূর্বতন সরকার বিভিন্ন ছলচাতুরি করে কর্মচারীদের প্রতারিত করছিলেন এবং কার্যত কিছু রাজ্য সরকারি কর্মচারী বাদে কেএমসি এলাকার যারা পেনশনার, রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনার, তারা কেউ পাননি। বাকি কাউকে কিন্তু দেওয়া হয়নি। বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে আন্ডারটেকিং, শিক্ষক, শিক্ষাকর্মী কেউ 1 নয়া পয়সা পাননি এবং হিসেবেও প্রতারণা করা হয়েছে। এগুলো তো বিজেপি নেতারাই নির্বাচনের সময় বলেছে যে এই প্রতারণা, এই বঞ্চনা আমাদের সঙ্গে হয়েছে। এবং এই শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন তৃণমূলে ছিলেন আমাদের এই মামলা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সার্বিক বিরোধিতা করেছিলেন। কিন্তু যখন তিনি বিজেপিতে এলেন 2020 সালে, তারপর থেকেই তিনি এই মামলার পক্ষে অবস্থান নিয়েছেন। নিজে মহামান্য সুপ্রিম কোর্টে একজন সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছেন এবং বারবার বিধানসভায় এই প্রসঙ্গটা তুলেছেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী,
এইটা আজকে গুরুত্বপূর্ণ নয়? দীর্ঘ 10 বছর, আজকে 11 বছরে পড়েছে লড়াই, আইনি লড়াই, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, সেই রায় পূর্বতন সরকার মানেনি। তাহলে এটা গুরুত্বপূর্ণ নয় যে এই রায়টা ইমপ্লিমেন্ট করার বিষয়ে নতুন সরকারের অবস্থান কি আমরা জানবো? দ্বিতীয় যে বিষয়টা, আমরা 18% ডিএ পাচ্ছি, কেন্দ্র এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা 60% ডিএ পাচ্ছেন, অর্থাৎ আমরা 42% ডিএতে পেয়েছি। এই পে কমিশনে পে স্ট্রাকচার তখনই হয় যখন এই 42% ডিএ মিটিয়ে দেয়া হবে। 42% ডিএ মিটিয়ে না দিলে পে কমিশন কাজ করতে পারে না, পে কমিশনের ইমপ্লিমেন্টেশন হয় না। তাহলে এই বকেয়া ডিএ মেটাবার ব্যাপারে রাজ্য সরকারের কি অবস্থান আমরা জানবো না? সেটা আলোচনাই হলো না। আরো একটি বিষয় আমাকে খুব আশ্চর্য করেছে, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে 6.5 লক্ষের বেশি যে শূন্য রাজ্য কর্মীদের পদ আছে, শিক্ষক শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস এবং রাজ্য সরকারি কর্মচারী, 6.5 লক্ষের বেশি, সেই শূন্য পদগুলো স্বচ্ছতার সঙ্গে পূরণ করবে। এটা কবে করবেন? ডিসেম্বর 2026-এর মধ্যে। এইটা যদি কার্যকর করতে হয় স্বচ্ছতার সঙ্গে, আমরা অতীতে অর্জুন যখন চাকরি পেয়েছে বা আমি যখন চাকরি পেয়েছি পিএসসির মাধ্যমে, আমরা কিন্তু রাজনৈতিকভাবে বামফ্রন্টের বিরোধী ছিলাম, কিন্তু পিএসসির মতো সাংবিধানিক নিরপেক্ষ স্বচ্ছ একটা সংস্থা ছিল, যে সংস্থার উপর তৎকালীন সরকার নিয়ম হস্তক্ষেপ করতেন না, নিয়ন্ত্রণ করতেন না। তার ফলে তৎকালীন সরকারের রাজনৈতিক বিরোধী হয়েও আমাদের মতো বহু কর্মচারী কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে আমরা চাকরি পেয়েছি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, মেধা যোগ্যতার ভিত্তিতে। কিন্তু 2011 সালে ক্ষমতায় আসার পরেই এই পিএসসি কে পুরোপুরি তৃণমূলের একটা পার্টি অফিসে পরিণত করা হয় এবং সেই পিএসসি তে ব্যাপক দুর্নীতি। 2011 থেকে পিএসসির মাধ্যমে যা নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগ নিয়ে প্রশ্ন আছে। প্রশান্ত বর্মন প্রিলিমিনারিতে 13 পেয়ে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের ফাইনাল পরীক্ষা বসেছে, যেখানে কাট অফ মার্কস ছিল 122। ফাইনাল পরীক্ষায় সে বাংলায় 18 পেয়েছিল, তাকে 168 করে দেওয়া হয়েছে। ইংরেজিতে 0 পেয়েছিল, তাকে 160 করে দেওয়া হয়েছে। সে ডাব্লিউবিসিএস এ প্রথম হয়েছে, সে খুনের দায়ে অভিযুক্ত। আজও এই শুধু প্রশান্ত বর্মন নয়, ওই ডাব্লিউবিসিএস প্যানেলে এরকম অনেক প্রশান্ত বর্মন আছে যারা নগদ বিনিময় মূল্যে দুর্নীতির মাধ্যমে ডাব্লিউবিসিএস এর মতো প্রিমিয়ার চাকরি পেয়েছিল। তা আমরা তো আশা করেছিলাম যে এই পিএসসি দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায়, যেহেতু স্বচ্ছতার সঙ্গে 6.5 লক্ষ নিয়োগ করবেন। তা তো হলো না। শুধু তাই নয়, একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে আমরাও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন যে সরকারের বকলমে, শাসক দলের নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি নিয়োগ এজেন্সিগুলো থাকে। ফলে যদি সাংবিধানিকভাবে নিরপেক্ষ কোনো সংস্থার মাধ্যমে নিয়োগ না হয়, সরকারের নিয়ন্ত্রণে থাকা নিয়োগ এজেন্সি, যেমন গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এই সমস্ত যে এসএসসি, প্রাইমারি টিচার্স এই সমস্ত কিন্তু সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণ থাকার ফলেই এত ব্যাপক দুর্নীতি হয়েছে। এগুলোকে সব বাতিল করতে হবে, সেসব কিচ্ছু দেখলাম না। আমরা পূর্ণ হতাশ। একদম। আপনাকে আরেকটা জিজ্ঞাসা করি, যে এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আপনাদের তো আপনারা বলছিলেন একরকম ভাবে শুরু করে দিয়েছিল পূর্বতন সরকার শেষ দিকে, তা আপনাদের কোথাও এই আশঙ্কা হচ্ছে যে গোটা বিষয়টা আবারও আপনাদের আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আবার আদায় করতে হবে? আর কত যাবেন? আইনি লড়াইয়েও তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের ভূমিকাতে আমরা তো খুব খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। মালহোত্রা কমিটি, হিন্দু মালহোত্রা কমিটি করে দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। তৎকালীন রাজ্য সরকারের উপর ভরসা করেননি। যে সুপ্রিম কোর্টের যে 5 তারিখের রায়, 5ই ফেব্রুয়ারি, সেই রায় রাজ্য সরকার কিভাবে ইমপ্লিমেন্ট করছেন সেটা নজরদারি করার জন্য মালহোত্রা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। এখানে তো সরকারি ভাবে 4টে পক্ষ, এক পক্ষ হচ্ছে পিটিশনার রাজ্য সরকার, আর
তিনজন রেসপন্ডেন্ট। তা এই তিনজন রেসপন্ডেন্টকে এবং সরকারকে ডেকেই তো ইন্দু মালহোত্রার কমিটি বৈঠক করবেন, কিন্তু আটটা বৈঠক হলো, সেখানে আমাদের কর্মচারীদের কোনো প্রতিনিধি নেই। শুধুমাত্র রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে তারা বিভিন্ন বিভ্রান্তিকর সিদ্ধান্ত কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে গেল। কিরকম বিভ্রান্তিকর সিদ্ধান্ত? আমরা যখন মহামান্য সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা তুললাম, তখন মহামান্য সুপ্রিম কোর্ট বললেন আপনারা হিন্দু মালহোত্রার কমিটির সঙ্গে মালহোত্রার কমিটি আমাদের তিনটে বৈঠকে ডাকলেন। একটা হচ্ছে 24শে এপ্রিল, একটা হচ্ছে 27শে এপ্রিল, একটা হচ্ছে 1 মে। দুর্ভাগ্যের বিষয় 24শে এপ্রিল এবং 1 মে মিটিং দুটি বাতিল হয়ে গেল। 27শে এপ্রিলের বৈঠকে আমরা দিল্লিতে ছিলাম, 24শেও গিয়েছিলাম, ফেরত চলে এসেছি, 1 মেও ফেরত চলে এসেছি। তা 27 তারিখের মিটিং এ আমরা ছিলাম। খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে হিন্দু মালহোত্রা কমিটির ফুল বেঞ্চের সঙ্গে আমাদের বৈঠক কিন্তু হলো না। সিএজি অফিসে কেবলমাত্র একজন সদস্য, ডেপুটি সিএজি, তিনি ওই বৈঠকে ছিলেন। তা ওই বৈঠকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে আমি এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম, আমরা দুজন বলেছি। আমি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি যে রাজ্য সরকার প্রথম যেটা করেছে, যে রোপা 2009-এ বলা আছে যে ডিএ বা হাউস রেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশন করা হবে, বেসিক পে, তার সঙ্গে গ্রেড পে যোগ, তার সঙ্গে ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অ্যামাউন্টটা হবে, তার উপরে ডিএ বা হাউস রেন্ট অ্যালাউন্স গণনা হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে গিয়ে গণনা করলেন শুধুমাত্র বেসিক পের উপরে। অর্থাৎ প্রথমেই একটা বড় প্রতারণা আমাদের সঙ্গে রাজ্য সরকার করলেন। দ্বিতীয় প্রতারণা হলো, স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার মাননীয় বিচারপতিরা রাজ্য সরকারকে বলেছেন, আপনারা বলছেন আপনারা এআইসিপিআই মানবেন না, তাহলে আপনাদের তো একটা নির্দিষ্ট সূচক থাকবে, সেই সূচকটা আমাদের দেখান ডিএ ক্যালকুলেশনের জন্য। তারা দেখাতে পারেননি। একদম অত্যন্ত মিথ্যাচার করে রাজ্য সরকার তাদের নাকি একটা স্টেট বেসড সিপিআই আছে, সেই অনুসারে ক্যালকুলেশন করেছে। তাতে কি হয়েছে, 1/1/2016-তে 125% এআইসিপিআই ছিল এবং ডিও 125% ছিল। রাজ্য সরকার তাদের তথাকথিত কল্পিত সিপিআই অনুসারে সেইটা 100% ধরেছে। ফলে প্রতিটা স্তরে এইভাবে প্রকৃত যে এআইসিপিআই তার থেকে অনেক কম হারে তাদের সিপিআই অনুসারে ধরে তারা কর্মচারীদের বঞ্চনা করেছে। তা আমরা ডেপুটি সিএজি কে আমি বললাম যে আপনি তো নিজে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বেতন পান, এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে একটা কল্পিত এর উপর তাহলে আপনাদের ভূমিকা কি ছিল? উনি কিন্তু উত্তর দিতে পারেননি। দ্বিতীয় বিষয়টা আমরা বললাম যে হিন্দু মালহোত্রার কমিটি নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রায়টা রাজ্য সরকার কিভাবে কার্যকর করছে তার নজরদারি করার জন্য। সুপ্রিম কোর্টের রায়ে যেটা নেই সেটা কার্যকর করার জন্য নয়। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকিয়ে দেওয়ার কথা নেই। তারা কিভাবে তাহলে আপনারা এই এতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আপনারা সায় দিলেন? ডেপুটি সিএজি বললেন যে রাজ্য সরকার তো 10 বছরের জন্য জিপিএফ এ টাকাটা রাখছিল, লক ইন পিরিয়ড 10 বছর। আমি অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে বলি 2 বছর 2 দিন কি 2 বছর কি 10 বছর এটা বিষয় নয়। বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এটা নেই, তাহলে আপনারা কেন এইটা করতে দিলেন? দ্বিতীয় বিষয় বললাম যে খুব সামান্য কিছু কর্মচারীকে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীদের এবিসি তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর গ্রুপ ডি দের নগদে দেওয়া হয়েছে। যারা জেলা থেকে জেলা ট্রেজারি গুলো থেকে পেনশন পান তাদেরকে ফুল হিসেবে 43% টাকা দিয়ে বলা হয়েছে 100% দিয়ে দিয়েছি। তাদের মধ্যেও অনেকের নাম অর্থ দপ্তরের পোর্টালে নেই, ফলে তারা পাননি। আর কেএমসি এলাকার সমস্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশনাররা পাননি। আর অন্যান্য রাজ্য কর্মী হিসেবে যাদের সংজ্ঞায়িত করা হয়, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস, তারা এক পেনি পায়নি। চূড়ান্ত বিভ্রান্তিকর অবস্থা। আসবো আমি আপনাদের, আমি একটু এবার আরো মুশকিল হলো, দেখুন 6 তারিখে মামলার ডেট ছিল, নতুন রাজ্য সরকার বললেন 3 সপ্তাহের জন্য মামলা পিছিয়ে দিতে, বেঞ্চটা বাতিল হয়ে যাবে। মামলা থাকলে তো আমাদের যেতেই হবে, বেঞ্চ বাতিল হয়ে যাবে, এই সিদ্ধান্তটা কিন্তু
অনেক পরে নেওয়া হলো, তখন আমরা দিল্লিতে পৌঁছে গেছি। এই যে আমাদের আর্থিক ক্ষতি, এবং আমরা জানি না আগামী কবে সুপ্রিম কোর্টের আবার শুনানি হবে। সব মিলিয়ে একটা মানে গভীর অসহায় অবস্থার মধ্যে শুধু আমাদের নয়, সমস্ত কর্মচারীদের ফেলে দিল। এ তো সোজা কথা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিরোধী দলনেতা হিসেবে তিনি এই ডিএ মামলাকে সমর্থন করেছেন, আইনজীবী দিয়েছেন, তিনি পুরো বিষয়টা নিজে জানেন। আজকে যদি বলা হয় এই 10 বছর 11তম বছরে পড়েছে, পেনশনারদের অনেকে আমাদের সঙ্গে নেই, যারা কর্মরত কর্মচারী 2016 সালে ছিলেন তাদের অনেকে আমাদের সঙ্গে নেই। তারা পেতে পেতে এই কেএমসি এলাকার বা শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মী বা পেনশনাররা তারা কতজন চলে যাবেন আমরা জানি না। এটা রাজ্য সরকারের কাছে কম গুরুত্বের। আর 42% এর ব্যাপারে রাজ্য সরকার কোনো কথা বলবেন না, শুধু পূর্বতন সরকারের সমালোচনা করলেই হয়ে যাবে। বেশ, আমরা খুব হতাশ। হ্যাঁ, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আমি আসবো পরবর্তী সময়। আমি অর্জুন বাবুর কাছে আসি। অর্জুন বাবু, মলয় বাবু এবং শ্যামল বাবু বারবার বলেছেন, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছি, সেখানে যৌথ সংগ্রামী মঞ্চের সমর্থক যারা, তারা অনেকেই বলছে যে সবে একটা নতুন সরকার এসেছে, একটু সময় দিন, দেখবেন এরা নিশ্চয়ই করবে। তারা সমর্থক নিশ্চয়ই হতেই পারেন, কিন্তু আজকের পরে সবার একটু হতাশার জায়গা তৈরি হলো না? ওনাদের বলছেন যে আপনারা এত কথা বলছেন কেন, এত তাড়াতাড়ি নতুন সরকার সবে এসেছে, নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে। আজকে যখন মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল যে একটা সিদ্ধান্তের কথা জানানো হবে, কিছু জানানো হলো না। এবং যেটা আপনিও জানেন যে গোটা বিষয়টা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। মানে সংগ্রামী যৌথ মঞ্চের এর পরে ভূমিকাটা কি হবে? কারা কি রাস্তার লড়াইটাকে আরো জোরদার করার কথাই ভাববে? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ নানা মতপত্রের কর্মচারী শিক্ষকদের একটা দাবি আদায়ের মঞ্চ। সেখানে নানা মানুষ রয়েছেন, তাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। আমি আজকেই টিভির পর্দায় দেখছিলাম যে অন্যতম কনভেনার অনিরুদ্ধ ভট্টাচার্য কিন্তু দর্থহীন ভাষায় সরকারের সমালোচনা করেছেন। কেউ কেউ হয়তো বা বলেছেন এরকম যে সবে মাত্র নতুন সরকার এসেছে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে ইত্যাদি। এবং 7ম বেতন কমিশনের ঘোষণাতে সংগ্রামী যৌথ মঞ্চের কেউ কেউ, হ্যাঁ তারা নেতৃস্থানীয় বটে, তারা হয়তো কেউ কেউ কিছুটা খুশি প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সংগঠক কর্মী, আমাদের সকলের মত কিন্তু সেটা নয়। দেখুন, সাধারণভাবে কর্মচারী তারা হয়তো এই সরকার, নতুন সরকার এলে, এই বিগত যে পরিবর্তনের সরকার হয়েছিল সে সময়ও সাধারণ কর্মচারীরা তারা আশায় বুক বেঁধেছিলেন ওই সেই রাজনৈতিক দলেরও প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিকে মাথায় রেখে এবার বোধহয় আমরা আমাদের ন্যায্য প্রাপ্যগুলো পেয়ে যাব। তো দেখুন, সাধারণ কর্মচারী বা সংগ্রামী যৌথ মঞ্চের যারা সাধারণ সদস্য তারা একটা আশায় বুক বাঁধতে পারেন, কিন্তু আমরা যারা মানে যাদের মানে বলতে পারেন যে বহু ঘাটের জল খাওয়া, মানে এ অর্থে যে আমরা বাম সরকার দেখেছি, আমরা তৃণমূল সরকার দেখেছি, আমরা এই বিজেপি সরকার দেখতে চললাম, আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে মানে শ্যামলদা, আমি, আমরা যারা একটু ওই যেটা বললাম বহু ঘাটের জল খাওয়া, 2-3টে সরকার পার করছি, তো আমাদের কিন্তু মনে হচ্ছে যে প্রতিশ্রুতি যেটা ছিল যে এবারের আজকের ক্যাবিনেট মিটিং এ ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করা হবে, সেটা যখন না হলো তখন শুধু আশঙ্কাই নয়, আমাদের কাছে এটা মনে হচ্ছে লড়াইটা বোধহয় আরো সুদূর প্রসারিতই হবে। দেখুন, আমরা যারা একটু খবর টবর রাখি, বিজেপি সরকার তো গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যেই আছে না, অনেক জায়গায়। হ্যাঁ, আমরা যারা একটু খবর রাখি যারা, এই যে আমি আজকে আপনাদের এই চ্যানেলে বসে আমি শ্যামলদা আমরা কথা বলছি, বিহারের কোন সরকারি কর্মচারী যদি এভাবে সরকারের সমালোচনা করে,
শ্যামলরা যেভাবে করলেন আমিও যেভাবে করব। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে বিহারে বিজেপির সরকার তারা আইন এনেছে, তারা রুল এনেছে যে সঙ্গে সঙ্গে সেই সরকার বিরোধী কর্মচারীর বিরুদ্ধে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে। মহারাষ্ট্রের কর্মচারী, বিজেপি শাসিত রাজ্য, তারা দীর্ঘদিন ধর্মঘট করেছেন তাদের ন্যায্য প্রাপ্য পাওনার জন্য। ফলত আশায় কে বুক বাঁচছে না বাঁচছে সেটা অন্য প্রশ্ন। আমরা মানে অন্তত আমি বুক বাঁধছি, কোমর বাঁধছি আরো লড়াইয়ের জন্য। দেখুন, প্রতিশ্রুতি ভঙ্গ কিন্তু হলো, সরকারের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ হলো।